সন্ধ্যার দিকে শপিং মলে এসেছি কিছু কাপড় চোপড় কিনতে। আজ শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কী কেনা যায় সেটাই দেখতে লাগলাম। হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে যেন ভুল করে পরিলোক থেকে নেমে এসেছে। কিছু বোঝার ওঠার আগেই ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চার চোখে দেখতে পাস না? তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? সরি, দেখতে পাই নাই। দেখতে পাস নাই নাকি অন্য কিছু না? এই তোদের মতো ছেলেদের খুব ভালো করে চেনা আছে আমার। মেয়ে দেখলে গায়ে হাত পড়তে ইচ্ছে করে, তাই না? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করে? আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখেই ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখ আমি কি করি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখন একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো। ম্যাডাম, আপনি প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই। বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটা রাগে গজগজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটাকে? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পর আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখন যা করতে এসেছো সেটা করো গিয়ে। বলেই লোকটা চলে গেল। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেয় নাই। আমি মাহফুজ, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না। আর এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দিই নাই, তবুও কেমন আচরণ করলো দেখলেনই তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মোডটাই নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট একটা বাসা ভাড়া নিয়েছি শুধুমাত্র নিজে থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চেনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবার খেয়ে নিলাম, তারপর বিছানায় শরীরটা এড়িয়ে দিয়ে দিলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরের একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকে ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছা করেই কম দামি পোশাক পরলাম, তারপর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। একদম খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। পাঠকরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কি কেউ খ্যাত সাজায়? গল্পের সাথে থাকুন, সবটা বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়লো। আরে, একটু দেখি কালকে সেই মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নামকরা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখন পেছন থেকে একটা মেয়ে ডাক দিল। এই খ্যাত, কই যাস? এদিকে শুনে যা। তাকে দেখি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ওই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কালকে সে মেয়েটাই ডাকছে, তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না। তো কাকে ডাকছি বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকালকে আমাকে ধাক্কা দিয়েছিল। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথাটা নিচু করে, জি, আমার আজকেই প্রথম কলেজ। তোর নাম কি রে? জি, আমার নাম মাহফুজ। আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিলি তার অবস্থা তো খারাপ করেই দিতাম, তবে শপিং মলের ম্যানেজারের কথাই বেঁচে গিয়েছিস। আচ্ছা, যাক সে কথা। বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিলে কেন, সেটাই তো মাথায় আসছে না। আর কিসব কাপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস। বলেই সবাই হাসতে শুরু করলো। ইচ্ছা করলে কতগুলো জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনও ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়লাম। এদিকে তানহার বান্ধবী লিজা। কিরে তানহা, ওই খ্যাতটাকে এভাবে অপমান করলি কেন? আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট বই থেকে জানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড রাগে দুইটা চড় মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি। এইসব খ্যাতদের কাজটাই হলো মেয়েদের দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে।
তানহা ওর বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি। হঠাৎ তাকে দেখি তানহা ওর বান্ধবীদের সাথে এই ক্লাসের দিকে আসে, তাই মাথাটা নিচু করে থাকলাম। এদিকে ক্লাসের সামনে যেতেই চোখ কপালে। কিরে লিজা, খ্যাটটা আমাদের ক্লাসে বসে কি করছে? হ্যাঁ তাই তোরে, খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ার পরে। চল, খ্যাটটাকে মজা দেখাচ্ছি। বলে শয়তানি একটা হাসি দেয়। সবাই মিলে মাহফুজের কাছে যায়। কিরে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে এসেছিস? মাথাটা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে, বড়লোকের দুলালি। অহংকারের কারণে মেয়েগুলো আর কিছু বলতে যাবে, তখনই ক্লাসে স্যার চলে আসে। সব স্টুডেন্টরা নিজের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে, আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। মাহফুজ, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনের দিকে তাকিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল। স্যার, আপনাদের কি রুচিবোধ বলতে কিছুই নেই নাকি সব হারিয়ে গেছে? ওই থেকে একটা খ্যাত ছোট লোক এই কলেজে অ্যাডমিশন দিয়েছে, কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোন আজব জায়গায় আসলাম, এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে, ভিতরটা দেখে না। তা না, জাস্ট শ্যাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলছো। ভুলে যেও না, তুমি এখানে শিক্ষা নিতে আসছো, এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। তানহা স্যারের কথায় বসে পড়ে। মাহফুজ, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। স্যারের কথা মতো নিজের সিটে এসে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষে বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু হয় নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হ্যালো স্যার, ওর কাছ থেকে। মাহফুজ, তোমাকে যে মিশনে পাঠানো হচ্ছে সেটা ভালোভাবে কমপ্লিট করা চাই। কোনো রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুবই গোপনীয়ভাবে করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলে দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীদেরকে আমাদের চাই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি ছাত্র সাথে এসেছি, তাই সন্দেহ করার কিছুই নাই। এই মিশনটা কমপ্লিট করে এখান থেকে বের হব। স্যার, শুধু কিছুদিন সময় লাগবে। ওপাশ থেকে। ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি দেরি যেন না হয়ে যায়। বলে ফোনটা কেটে দিল। অপরাধীদের তো জেলের ভাত খাইয়ে ছাড়বো, সে যেভাবে হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সব কিছু জেনে নিতে হবে। এসব ভাবছি তখন পেছন থেকে কে একজন আমার নাম ধরে ডাক দিল। পেছনে ঘুরে দেখি একটা ছেলে ধরে কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি রাজ। হাই, আমি মাহফুজ। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমার বাসা কোথায়? এই তো সামনে। আর আপনার বাসা? ও, আমার বাসায় সিনেমা হলের পেছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুদের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুজন মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজন মিলে কিছু আটা দিয়ে বাসা চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি, তখন ফোনটা বেজে উঠল। আম্মু ফোন করেছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু, এখানে চিন্তার কিছুই নাই, সব ঠিক আছে। শরীরটা অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। বলে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজের গেট থেকেই পেয়ে গেলাম। তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তানহা আমার সামনে আসলো। খিরে ছোট লোক, বন্ধু তো একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। তা না, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছি, বেশ করছি। তো তোর এত জ্বলছে কেন রে? আর কি রে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলেছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে। নাহলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই। টাচ করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তানহা টাচ সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ,
সেই প্রথম দিন থেকেই অপমান করে চলেছিস। কিছু বলি না বলে কি মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? মাটি থেকে উঠে তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি। তোর অবস্থা আমি যে কি করি সেটা তুই দেখবি। তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুচকি হাসলাম। মনে মনে সাপেলে যে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। রাজ, চল এখান থেকে বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। মাহফুজ, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এই শহরের এমপি। তার জায়গায় পুরো কলেজ চলে, তার কথায় পুরো কলেজ চলে। যেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তুই এবার গেলি। আরে অত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরেই কলেজ গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে মাহফুজ মাহমুদ কে রে? একটা ছেলে মাহফুজের ক্লাসটা দেখিয়ে দেয়। তখনই পুলিশ ক্লাসের ভিতরে চলে যায়। এখানে মাহফুজকে? সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই। জি, আমি মাহফুজ। নামটা বলার সাথে সাথেই দুজন পুলিশ এসে 2 পাশ দিয়ে ঝাপটে ধরে নেয়। কোনোভাবেই ছুটতে পারছি না। আরে আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করেছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক। তোর পাশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছু মনে হয় না। তবুও টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন। 2টা পুলিশ মাহফুজকে ধরে নিয়ে কলেজ গেটের কাছে চলে আসে। পুরো কলেজের ছেলেপেলে ঘটনাটি দেখছে। গাড়ির সামনে দেখি তানহা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই লোকটা বলে উঠল, ওসি সাহেব, এই ছোট লোকটাকে এমনভাবে শাস্তি দেবেন যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম লোকটা তানহার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি মনে হলো জানি না, কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিলেন। আমিও একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসি দিকে ফোনটা বাইরে দিলাম। এই যে ফোনটা নিন আর কথা বলুন। ওসি মাহফুজের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল। তারপরে মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না স্যার। বলে ফোনটা কেটে দিল। সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করব যে মশা মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার, রাখেন আপনার মশা মারা। আপনার মশা এবার আপনি মারুন। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরেই এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করেই তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছে করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই। মাহফুজ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। তবুও যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থাকো বাবা। বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল? মাহফুজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে কে চোখ তুলে তাকালেও অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে মাহফুজকে তো ধরলই না, উল্টো খ্যাটটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। যেখানে তানহার বাবা তানহাকে কখনো মারা তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেয় নাই, সেখানে আজ কিনা এই খ্যাটটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাটটাকে যে করেই হোক শাস্তি দিয়েই ছাড়বে। এটাই তার কঠোর প্রতিজ্ঞা। তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি, তখনই পেছন থেকে ওসি ডাক দিল। এই ছেলে, এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নাই। এমনিতেই ক্লাস চলাকালীন নিয়ে এসেছেন আমাকে।
তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে গেলাম। ওসি সাইডে এসেই আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সব কিছু জেনে গেছি। আপনি এখানে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছেন চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবে এই কথা বের না হয়ে যায়। সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো, আমার ওদিকে কাজ আছে বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কী রে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমাকে বলতো? তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল। যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবাকে দিয়ে জেলের ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতে ছেড়ে দিল? তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু, আর কেন যেন আমাকে কিছু না করেই ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নেই। এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজের পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমের চোখটা জুড়ে আসে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। ছুর, এ সময় আবার কে ফোন দেবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু, শুধু তোমরা আমার জন্য দোয়া করো, যেন যে কাজে নেমেছি সেটা সম্পূর্ণ করতে পারি। তাহলে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবার বেজে উঠলো। এবার তাকে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোমার চেনা কেউ একজন? কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাবা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজারে বেচাল আমার শোনার সময় নাই। সো ফোনটা রাখলাম। এই এই বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরেই খুব অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতেই পারে না সে আমাকে ফোন দিয়েছে, কিন্তু তারপরে তার আচরণ মনে পড়ে গেল আর খারাপ লাগতে লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো? বিশ্বাস করো মাহফুজ, আমি নিজের অহংকারের কারণেই সব কিছু করেছি। মানুষত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করে নাই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক। এখন রাখতে পারো। না না, আগেই রাখতে হবে না। আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না আমি। কি বিপদে বললাম রে ভাই, মেয়ে তো দেখি আটার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এখন খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ কথা বলেই দুজনে অনেক ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। চোখ দুটো বন্ধ করতে ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলা উঠলাম। তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? সে কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময়ে আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসি, তাই তো এত দেরি মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে চিপে একটা কামড় দে। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করে নেই। যাক, তোর খেয়াল করতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছু সময় পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তানহা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকতে কেন?
সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে এসেছি। ওকে ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নাই। বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে শুধু আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ হবার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই মাহফুজ, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। তুমি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ, অবশ্যই। পাশে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয় নাই। তানহা ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমরা আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু যেহেতু তুই নিজেই মিটিয়ে নিয়েছিস সব কিছু, সেটাতে আমরাও আপত্তি থাকার কথা নয়। ওকে ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম তিনজন মিলে। তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি রিশা। তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে? এটা আবার মনে না থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী। তোমাকে তো মনে থাকবে, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি তুমি কোনো জব করছো? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে আসছো আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরেই সব বিষয় আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকেলেই দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, ঠিক বিকাল 4টায়। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো। তোমার এখনও সেই আগে আগে চলে আসার অভ্যাসটা যায়নি দেখছি। ঠিক বলেছ। আমার এখনো সেই অভ্যাসটা যায়নি। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ বলো নাই। তো বলো, কি খাবে আজকে তুমি? এই, পাগল হয়ে গেছো তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো। আজকে তুমি শুধু বসে থাকবা আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো। আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। এই হইছে, এত পাপ দেওয়ার দরকার নাই। তুমিও তো কম না, তুমি তো একজন আন্ডারওয়ার্ল্ড কমান্ডো, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝে ওয়েটার এসে 2টা কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফিও অর্ডার করে ফেলেছো? তারপর আরও বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি, একটু ওয়েট করো। এই নাও, এর ভিতরে তোমার সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে ওই কলেজের প্রিন্সিপালটাও এর সাথে জড়িত। আরে সেটা তো আমি খোঁজে নিব যে কে এই দেশবিরোধী কাজের সাথে জড়িত। ওদের সব কয়টাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় পাবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপ অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বা রিশা তো দেখি খুব ভালো কাজ করছে, সব ইনফরমেশনই এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা একটা জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই অতির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে অতির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেঁচে যে কথা বলছে। আবার রিশাও তো বলছিল যে সে প্রিন্সিপালকে সন্দেহ করে। তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এইসব কথা ভাবছি, তখনই ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে ধ্যান কাটলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি মাহফুজ, তোমার কাজ কত দূর আগালো? জি স্যার, সব কিছু ভালোভাবে চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজটা সলভ করে ফেলব। কথা বলা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাতের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকে দেখতে গুন্ডাদের মতো। সবাই মাস্ক পরে আসে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজে আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। রাজ,
আমার একটা পার্সোনাল ফোন আসে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছ থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই তোমরা এখানে? এই তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলেছিলাম যে আমি ফোন করব? যদি কেউ এটা দেখেনি তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম। তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দিব, কারণ আমিও চাই অনেক বড়লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতেই লোকে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়ার হলো না। তানহা রাজের সাথে বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সময় লাগে? সে কখন চলে গেলি? আরে এখন তো আসে, আর ওয়েট করা লাগবে না। মাহফুজ, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞেস করলে বললো মোবাইলে কথা বলতে গেছো। তো কথা বলতে কি এত সময় লাগে নাকি? দুজন মিলে আমার পেছনে লাগছে। এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না, অনেক কথা লাগছে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এ রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমারও লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লেগেছে সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? হ্যাঁ, এমপি সাহেবের মেয়ে ট্রিট দেবে, আর সেটাতে খুশি না হয় দেখা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওইটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো করে অর্ডার দিল। রাজের অর্ডার দেখে তো মনে হচ্ছে যেন একটা রাক্ষস খাওয়াতে নিয়ে আসছে। কিরে রাজ, তুই এত খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকে থেকে দেখে যা, তারপর কথা বলবি। রাজের কথা শুনে হেসে দিই। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটা খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটি পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরাই অবাক। খাওয়া শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক, কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। এখন একটাই কাজ, কবেই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকে ড্রাগগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকালবেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ মাহফুজ, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো এখন অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কবে সপ্তাহে আসতে পারবে? হ্যাঁ আসতে পারো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগস ডিলার ড্রাগনের এক এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এখনই বের হচ্ছি, তুমি চলে আসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাংশন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা, একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, আমারই একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো? হ্যাঁ সব কিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল। নাও, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলেই কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারে। আরে না, তার আর কোনো দরকার হবে না, আমি একা কাজটা করতে পারবো। তবু একবার ভেবে দেখতে পারো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়েই থাকতে হয়। তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতে হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা এখন যাওয়া যাক। ডিনারে কফির বিলটা আমিই দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে, তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পেছন থেকে রিশার চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি। রিশার আওয়াজ শুনে পিছনে তাকাতেই দেখি একটা গাড়িতে ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে, আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমিও ওদের পিছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা
মোটা লাঠি দেখতে পেলাম। ওইটা ওদের গাড়ির দিকে ছুড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাজটা ভেঙে গেল, আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাকে ঘিরে ধরলো। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সব কয়টাকে মারতে থাকলাম। একটু পর দেখি মাটিতে সব কয়টা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতেই একটা গলি এসে সোজা আমার পেটের বাম পাশে রাখলো। সাথে সাথে চোখ দুইটা অন্ধকার হয়ে গেল। রিশা এই অবস্থা দেখে মাহফুজ বলে একটা চিৎকার দেয়, কিন্তু মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নাই। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকাতেই দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠল, এই ছেলে রিশা কোথায়? এটা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি, আর রিশা একজন সিআইডি অফিসার। এইটা রিশার ছবি। একটা ছবি সামনে দিয়ে বলল, আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বলে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিশাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নেব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নাই। না না, আমার স্মৃতিশক্তি যায় নাই, আমার সব কিছু মনে আছে। আমার নাম মাহফুজ। এখানে একটা কলেজে আমি পড়ালেখা করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নাই। ডক্টর, আমার মাথা ব্যথা করতেছে। রাহাত, এবার ছেলেটা একটু রেস্ট প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন অফিসাররা আর কোনো কথা বলতে পারল না। তারা কেবিন থেকে বের হয়ে গেল। তার তখনই তানহা দৌড়ে ভেতরে প্রবেশ করল। পেছনে রাজও আছে। মাহফুজ, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর, মাহফুজের কি হয়েছে? দেখো তানা, চিন্তার কোনো কারণ নাই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে। সেন্সিটিভ এলাকা ছুঁয়ে বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চেনেন? আরে তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনবো না এটা কেমন করে হয়? এই মাহফুজ, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবরই পাইনি। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তানহা, আমার কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। আমি আর তুমি এত উতলা হয়েও না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লেগেছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এটা বলে কেঁদে দেয়। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলেই দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনারা ওর সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে। নার্স, রোগীকে একটা ঘুমের ঔষধ দিন, এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে মাহফুজকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে মাহফুজ ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে মাহফুজ। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশেই তানহা বসে আছে। আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়ছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছুই নাই। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে, আর তখনই তানহার ঘুমটা ভেঙে যায়। ও মাহফুজ, তুমি উঠে পড়েছো? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। তোমার তো এখন দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসে। রাজ খাবারটা তানহার হাতে দিল। তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল, তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়ে পেটে ব্যথা লাগলো। ব্যথায় কুঁকতে উঠলাম। এই, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নেই যে তোমার
পেটে গুলি লেগেছে, তুমি ওটা খেতে পারবে না। সত্যি বিষয়টা ভুলে গেছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক গনে গেলাম। মেয়েটা বলছে কি ও নাকি আমাকে খাইয়ে দেবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয়নি। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি, এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। উরে বাব্বারে, তানহার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল? চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তানহাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। এমন একটা বউ থাকলেও তো আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজা তানহার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম যেন বাড়ি ফেরার পথে তানহাকে নামিয়ে দিয়ে যায়। না মাহফুজ, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছে না। রাজ বাসায় চলে যাক, আমি এখানে তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপরে বাসায় যাব। আরে তানহা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমি বা আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ করে দিয়েছে। তাই রাজ চলে যাও। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাব না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তা করতে হবে না, বুঝছো? জানি, আর কিছু বলে কাজ হবে না। তাই রাজকে বাসায় চলে যেতে বললাম। আর তানহা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই কয়দিনে তানহা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসে ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে অনেক, তাই বলতে পারবো না। এভাবে আরও 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজা, তানহা, তোমরা বাসা চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একাই চলে যেতে পারবো। মাহফুজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে একা কিভাবে ছেড়ে দেই? হ্যাঁ, তানহা তো ঠিকই বলছে, তুই এখনও সুস্থ হস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় কে থাকবি? আরে এটা তো জানে না যে আমি একজন কমান্ডার, আর এসব কতগুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবে কাবু করবে? আরে তানহা, এ দেখো আমি একদম সুস্থ বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তানহা আর রাজ দুজনেই অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই আমি বিশ্বাস করতে পারছি না, এটা কী করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 পরও কেউ এভাবে হারতে পারে? তানহা, এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না যে আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নেই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তানহা ফোন করেছে। হ্যাঁ তানহা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, আমার কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ, কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়েটা এলে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিপি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনও খোঁজ পাওয়া যায়নি। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলেছে ওর সেদিনের কথা কিছুই মনে নেই, বাট বাকি সব কিছু মনে আছে। শুধু সেদিনকার ঘটনাটা মনে করতে পারছে না। আর ওর কাছে রিশার ছবিটা দেখিয়েছি, বলল যে এই প্রথম নাকি রিশাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলে আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি বলে সবাই বেরিয়ে পড়ে।
এদিকে মাহফুজ রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেকদিন মাহফুজ দিনের প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করেই কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডোর বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে, তারপর রিসিভ করে কানে নেয়। আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। মাহফুজ বুঝে নেয় যে এটা তার ছোট বোন যারা। কুত্তা, বাঁদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরে ফেলবো হারামজাদা। এই মেরেছে, পেতনিটা তো দেখি সেইভাবে ক্ষেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে কপালে আজ কি যে আছে। কি রে, কি হয়েছে, এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনেও ভালো হবি না না? প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথাও চলে যাস, আর ফিরে আসার নামগন্ধ নাই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরে যাব। একটু একা থাকে কয়দিন। তুই একবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবে, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিয়ে করব আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায় হবে? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবে। সেটা মোটেও না হাঁটারাম। তুই বিয়ে করার পর আমি একটা মিষ্টি ভাবি পাবো, আমার তখন গল্প করার মানুষ হয়ে যাবে, তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে। করে ফাজিল, তাহলে তোর আসল মতো এইটা? আমার ঘরে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা, এসব বাদ, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া আমি খুব একা ফিল করি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজেই ব্যস্ত থাকে। আমার আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভেতরে খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইয়া, তোকে আমি খুব মিস করতেছি, খুব তাড়াতাড়ি চলে আয়। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসব। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিলাম। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর রুমে আসে, দরজা কেউ নক করে। আমি গিয়ে দরজাটা খুলে দেই। দেখি পাশের বাসায় আন্টি আসছে, তার আমার জন্য কিছু খাবার নেই। এই আন্টি আমাকে বাসাটা পায়ে দিতে সাহায্য করেছিল। এই যে মাহফুজ বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছুই রান্না করো নাই, তাই খাবারগুলি নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। মাহফুজ বাবা, তোমাকে তো আগেই বলেছি আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। যখন ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম, হ্যালো, কে বলছেন? এই, তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি যে কখন সকাল হয়ে গেছে, আর একটু পরে কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখানে ঘুমিয়েই আছো? কণ্ঠটা চিনে গেলাম। তানহা ফোন করেছে। ওহ সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসি। কণ্ঠটা চিনে গেলাম। তানহা ফোন করেছে। ওহ সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসি। তানহা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছি কিনা, আরও অনেক কিছুর খবর রাখে। তানার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তে। জানি না এটাকে মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম। এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তানহা আগে থেকেই কলেজে এসে বসে আছে। মাহফুজ আস্তে করে গিয়ে তানহার পাশে বসে। তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার আজকে একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে হয়েছিল কি, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও তোমার ফোন পাওয়ার পর ঘুম ভেঙেছে, নাহলে তো আজ কলেজে আসতে পারতাম না। আচ্ছা,
রাজকে তো দেখতে পাচ্ছি না। রাজ কি এখনো আসে নাই নাকি? যাক, রাজ বেচারা অনেক দিন বাঁচবে, তুমি বলার সাথে সাথেই হাজির। তানহার কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসেই বসে পড়লেন, এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? মাহফুজের কথা শুনে গড়ির দিকে তাকায়। ওহ সরি দোস্ত, আমি গড়ির দিকে খেয়ালই করিনি। হয়েছে, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরও কত কি ভুলে যায়। তার মানে রাজ প্রেমে পড়েছে, তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? তো রাখো তো তোমার মিষ্টি মুখ। এই মাহফুজ শুধু পাগলামি করে। আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি ওসব প্রেমে পড়িনি। এবার চলো তো ক্লাসে যাই। তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানহা আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3জন মিলে বাইরে চলে আসলাম। মাহফুজ, এখন আমরা 3জন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্যদিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি মাহফুজকে নিতে পারো তাহলে আমি তোমাদেরকে নিয়ে যাব। এটা আর এমন কি বিষয়? ওকে, আমি নিয়ে যাচ্ছি, আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ মাহফুজকে ধরে জোর করে সাথে নিয়ে গেল। 3জন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তানহা 2টা রিক্সা ডাকলো। তারপর মাহফুজকে নিয়ে একটাতে উঠে পড়লো আর রাজ আরেকটা রিক্সায়। রিক্সায় তানহা আমাকে জোর করে ওঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তানহা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না তো। আরে বলো না, কোথায় নিয়ে যাচ্ছ? এই, একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যাক তাতে তোমার কি? তুমি চুপ করে রিক্সায় বসে থাকো, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। পুরি বাপরে, এটা মেয়ে নাকি শাকচুনি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেও তো হতো। এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম। না হলে কখন কি করে বসে তার হিসাব নাই। একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে তানহা রিক্সা দাঁড় করালো। হে মাহফুজ, এবার তুমি নামো, বসেই থাকবা নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমাদের পিছনে চলে আসলো। তানহা ভাড়া মিটিয়ে মাহফুজকে নিয়ে শপিং মলের ভিতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। মাহফুজের দিকে ইশারা করলো। তানহার কথা শুনে আমি তো পুরোই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনেছে। এই তানহা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না, তবুও কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। রাগী দৃষ্টিতে তাকালো মাহফুজের দিকে। তানহার দিকে তাকিয়ে চুপ করে গেলাম। মেয়েটা আমার উপরে রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না। চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তানহা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই সব কিছু পছন্দ করে দিল। এই না, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে এইসব খ্যাত মার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকেই নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হা করে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি ভকভক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম মাহফুজকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দেবো। তা এখন তোমার মন মতো কিছু একটা নিয়ে নাও। তানহার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহার দেয়া কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনেছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বলে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এইসব কথা ভাবছি। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ওহ, এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকার শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ওফ, এবার তো দেখছি ওর সাথে দৌড়ের প্রতিযোগিতা দিতে হবে। চোরের পেছনে দৌড়াতে শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না, চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসে। এটাকে আজ এমনভাবে শিক্ষা দেব যাতে কারো জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয় বলে চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন।
আমি আর সহ্য করতে পারছি না আপনার মার। আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরদিন সকালে তানহা দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খেয়াল সাথে আসি নাই, সব কিছু ঠিকঠাক করে আসি। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে লাগলো, তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তানহা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তানহা, কি হয়েছে তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আরে তানহা, তুমিও যে কি বলো না। আরে দুধ, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলে আসলেই যে কোনো মেয়ে পড়ে যাবে। এরাজ হয়েছে, এতক্ষণ ধরে আমার অনেক গুনগান করছিস। এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তানহা আজকে মাহফুজের পাশে বসেছে, কিন্তু মাহফুজ কিছু বলতেও পারছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে মাহফুজের দিকে তাকাচ্ছে। মাহফুজের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশে আসছি তো, তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। মাহফুজ মনে মনে হেসে দেয়। একটু পরে ক্লাস শেষ হয়ে যাবার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপরে ক্যান্টিনে গিয়ে খেতে বসে। মাহফুজ কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দেবো না, তোমার ইচ্ছা মতো অর্ডার করো। তোমরা ইচ্ছা মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকেই অর্ডার করছি। তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে মাহফুজের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আজ কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবে প্রপোজ করলাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাব, তার আগেই তানহা যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। তানহা মেয়েটার গালে খুব জোরে দুইটা থাপ্পড় মেরে দিল। মেয়েটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে যায়, তখনই আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পেছনে গিয়ে লুকালো। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এইভাবে মারছো কেন? তো মারবো না কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে! আরে তানহা, এতে তোমার সমস্যা কি হলো? একজন মানুষকে কাউকে ভালো লাগতেই পারে। এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, যে অধিকারটা ওই মেয়েরও আছে। তাই বলে কি তুমি ওকে এইভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটা আমাকে পছন্দ হয়েছে, তাই ও আমাকে প্রপোজ করছে, কিন্তু আমার তো ওকে পছন্দ হয়নি। এই কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে। এখন দেখো, মেয়েটা ভয় পেয়ে আমার পেছনে লুকিয়ে আছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বলি। এ তানহা, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। এ তানহা, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তানহা কোনো কথা শোনে না। এ রে, তানহাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম করে না বললে মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গেছিল। রাগের মাথায় কী সব বলেছি, ফুল, আজকে দিনটাই খারাপ। এ রাজ, চল বাসায় যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। অনেক সময় ধরে আজ শাওয়ার নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাতে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবার নাই, এদিকে ক্ষুধাটা অনেক লেগেছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশে দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তানহা ওর কয়েকটা বান্ধবীর সাথে এদিকে আসে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগেই তানহা আমাকে দেখে ফেললো। তারপর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোন, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা এখন, তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পরে তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি মাহফুজ, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরের ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নাই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিয়েছি।
তোমাকে আমি বলেছি যে আমরা খুব ভালো বন্ধু এখন। তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা, এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো, সবসময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে, আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না কিন্তু। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগী মেয়েটা কী থেকে কী করে বসবে সেটা নিজেও জানে না। তানহা একটা রিক্সা রাখলো, তারপর দুজনে মিলে সেটাতে উঠে গেলাম। এ মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। তানহার কথা শুনে চোখ দুটো কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড়লোকেরা খাওয়া দাওয়া করে। তানহায় কিছু জিজ্ঞেস করতে যাব, কিন্তু তানহা তো আমাকে চুপ করে থাকতে বলেছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দুজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তানহা রিক্সার ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তো আরও অবাক, ভেতরটা যেন রাজপ্রাসাদ। আরে তানহা, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে কেন? তোমার তো অনেক টাকা খরচ হবে। এই, তোমাকে এটা বলছি, চুপচাপ আমার সাথে আসো। এত বেশি কথা বলো কেন তুমি, হ্যাঁ? আর টাকা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলটাতে বসো, আর কি খাবে তাই বলো। আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমাকে এই শেষবারের মতো বলছি, তুমি কিছু খাবে কি না? এ রে, রেগে যাচ্ছে কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তানহা ওর নিজের মতো করে অর্ডার করলো। একটু পরে খাবারগুলো চলে আসলো। এমনিতে অনেক ক্ষুধা লেগেছিল, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরও বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়লো, আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এই তানহা, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা, তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। তানহা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই তানহা, এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। চকবেলা থেকে খুশির সময়গুলো ওইখানেই কাটিয়েছি, তাই আজকেই তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরও সুন্দর দেখা যাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে। কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটার আর চলছেই না। সব সময় তোমার কথা মনে পড়ে। তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুব ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে, তুমি কি করছো মাহফুজ? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকে প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে এই কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে ভেবে প্রপোজ করলে তো হবে না। হে বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াতো, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তানহা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনেই তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময়ে কলেজে চলে এসো, দুজনেই আমরা খুব খুশি। তারপরে আরও কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভিতর আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে তো আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা গোলাপ ফুলের
তোরা নিয়ে নিলাম। তারপর কলেজে প্রবেশ করলাম, তখনই আমার সামনে তানহা চলে আসলো। আজকে তানহাকে দেখতে অনেক খুশি ও সুন্দর লাগছে। তারপর কলেজে সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালে দিয়ে আমার মধ্যে ভালোবাসা শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী। তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না। তানহা, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি কি বললি তুই, ছোট লোকের বাচ্চা? তুই আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো নিজে আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো, তুই সেটা ভাবলি কি করে? তানহার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ি। তানহার কথা শুনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো এসব? এইসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এইসব তো তোমার মনের কথা নয়। বলো না তানহা, তুমি এতক্ষণ যা বললে সব কিছু মিথ্যা বললে। আমি উঠে গিয়ে তানহার হাত ধরে ফেললাম। তানহা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না। কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার গায়ে টাচ করার? বলে পায়ের থেকে জুতো খুলে মাহফুজের দুই গালে দুইটা বসিয়ে দে। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানায় বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসিই নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়েও কথা বলে নাই, আর তোর জন্য বাবা আমাকে দুইটা চড় মেরেছিল। সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব। এইসব প্রেম তো সব কিছু একটা সাজানোর নাটক ছিল। কিরে লিজা, তোর এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগে, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে চুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব, না হলে কি লিজাদের সাথে আড্ডা দিয়ে ছেড়ে তোর সাথে দিতাম আমি? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের পর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন থেকে। বলে তানহা ওর বান্ধবীদের সাথে চলে যায়। এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে চলছে, বুক ফেটে কান্না আসে। এই কয়দিনে তানহাকে জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তানহা যে আমার সাথে এমন একটা কাজ করবে এটা কখনো ভাবতেই পারে নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই মাহফুজের দিকে তাকিয়ে হাসে। তখনই রাজ এসে মাহফুজকে বসা থেকে উঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। মাহফুজ রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই মাহফুজ, এখন একদম কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকে তানহার উপর সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করতে বসলো, নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আর তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আছি। আমি তানহাকে খুব ভালো করেছি, কিন্তু তুই যখন এত অপমান করার পরও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথা বলিনি। যাই হোক, এখন এসব কিছু বলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। আরে আমি তো দেখিয়ে দিব যে আমি কি পারি আর কি না পারি। আমি যে এই কলেজে ভর্তি হয়েছি ওই জন্য। একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি পারে সেটা তো কয়েকদিন পরে সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি তানহাকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দেব তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহা ওর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাটটাকে শিক্ষা দিতে পারে আমার যে কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল, তোর ক্লাসে সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে মাহফুজ আর রাজ বের হয়ে ওদের আড্ডায় বসে, তারপর গল্প করতে থাকে। দেখ মাহফুজ, আজ যা কিছু হলো সব ভুলে যা। আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা কিছু করবি না। এ রাজ, তুই ঠিক কি বলতে চাইছিস রে?
দেখ মাহফুজ, এর আগেও অনেক দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুসাইড করে, তাই তোকে নিয়ে আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসিবি না। আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল এখন বাসায় চলে যাই, তারপর দুজনে মিলে বাসায় দিকে রওনা দেই। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেই, তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম দেই। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিশা, যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল, তারা এখনও ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিম তো পুরোপুরিভাবে খোঁজ করা শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো আকাশ ভেঙে পড়লো। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কিন্তু এখন কী যে করি এখন? ওরা রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানে না। হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই একটা মেয়ের গলা শোনা গেল। এই মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনেই বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। মাহফুজ, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিংয়ের কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা, আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই এই সিমকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। এই শোনো, এক্ষুনি এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডোর হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার একটা বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে এই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের ঘাঁটির খোঁজ আমি পেয়ে গেছি স্যার। আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের চেলাপোলা ধরতে হবে। ওকে ঠিক আছে, তুমিও রেডি হও মাহফুজ, আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরেই কয়েকজন আমার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, এরাই আমার টিম, এখন ওদের সাথেই কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম, লোকেশনটাও ওখানে দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ভাঙা জানালা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমের সবাইকে বললাম, শোনো সবাই, এক এক করে চারদিকে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দেব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মাত্রই সবাই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদেরকে ইশারা দিলাম মার্শাল আর্টগুলো শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না। সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তার বাচ্চা, আগে বল রিশা সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? স্যার, ওই ম্যাডামের উপরে আছে স্যার। আচ্ছা চল এখন ওপরে, বলে নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি রিশা মাটিতে পড়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো খুলে দিলাম। এই রিশা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাহফুজ, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিংয়ের চেষ্টা করে যাচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। নেতাটাকে কলা ধরে উঁচু করে ফেললাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায়? স্যার, আমি জানি না যে ড্রাগন কোথায়, ওকে আমরা কখনো দেখি নাই স্যার। আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। ওর যখন প্রয়োজন হয় তখন শুধু আমাদেরকে ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে এই শহরে যে কলেজটা আছে ওখান থেকে ড্রাগগুলো পাচার হবে, এটা আমি জানি, কিন্তু এর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করে নেব, তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতে হবে। এখন চল আমার সাথে। আর রিশা, তুমি তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম যে এরা তোমাকে ছেড়ে দিয়েছে,
কিন্তু যখন ফোন করে বললে যে ওরা তোমাকে আটকে রেখেছে, তখন তো মাথায় কিছুই ঢুকছিল না। তবে এখন তো তুমি সেভ আছো, আর আমিও তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিআইডি টিমকেও জবাব দিয়ে করতে হবে না। বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা, এবার চলো তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে দিয়ে আসি। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম, রিশাকে নিয়ে ওর টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক, সবাই আমার আসল পরিচয় জানতে চাইলো। তখন আমি তাদেরকে আমার কমান্ডোর পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আশ্বস্ত হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা থাকায় তানহার ব্যবহারগুলো মনে পড়ে গেল। মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনের প্রথম তো তানহাকেই ভালোবেসেছিলাম। এখন একা থাকলে মনটা আরও খারাপ হয়ে যাবে। তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশে নদীর ধারে আসতো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরে রাজ এসে মাহফুজের পাশে বসলো। দেখে মাহফুজ মনমরা হয়ে বসে আছে। কিরে মাহফুজ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? সেই তানহা অপমান করার পর থেকে তুই এভাবে আছিস। তুই ওকে ভুলে যা, না হলে আর কতদিন এভাবে নিজের মনকে কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো তানহাকে ভুলে থাকার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই ওর সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা আমার সাথে যে শুধু ভালোবাসার নাটক করেছে সেটা আমি বুঝতে পারিনি রাজ। আমিও চালাকি ধরতে পারি নাই। তানহা যে প্রতিশোধের জন্য আমার সাথে এইরকম করবে সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। এখন তুই এই তানহার কথাটা বাদ দে তো। ওর কথা শুনলে এখন আমার রাগ হচ্ছে। আর ভাই, মানুষ একটু অহংকারী হতে পারে যদি তার বাবার টাকা থাকে, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কীভাবে খেলতে পারে? আচ্ছা, এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সবসময়। এখন বাসায় চল, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, কখন সন্ধ্যা লেগে গেছে খেয়ালই করি নাই। আচ্ছা চল বাসায় ফেরা যাক। তারপর দুজন মিলে উঠে হাঁটতে শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতে দেখি তানহা ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। তানহা এদিকে মাহফুজকে দেখে হাসিতে মেতে পড়ে, সাথে তানহার বান্ধবীরাও হেসে দেয়। দেখ লিজা, তোরা দেখ খ্যাতটা কেমন করে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়ে ভুলই করেছে। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে। ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, তোরা জানিস। সেদিন আমার খুব কষ্ট লেগেছিল। যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোরে কথা বলে নাই। আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখে না। কিন্তু ছোট লোকটার জন্য যে সেই দিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হয়েছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করেছিস। আমার মাহবুজের উপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই। কই থেকে সে আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো মাহফুজ আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। মাহফুজ সব মেয়েদেরকেই খুব সম্মান করে রে তানহা। ওর মতো ভালো ছেলে আর আমি দেখি নাই। তুই ওকে এইভাবে ঠকিয়ে ভালো কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখন তো মাহফুজ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ মাহফুজ তোকে আর তখন গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র এই ছোট লোকটারই মিলে যায়। ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাতটা খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিনের নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাতটার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালো বলেছিস তুই, তুই কি জানিস যে সব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয় যাতে মেয়েরা তাদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনোই আফসোস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সবসময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? নিজা, তুই তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে তো পড়া দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে না। কত ছেলেকে এভাবে শায়েস্তা করলাম শুধু
ওকে একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপও লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা যাই হোক, এখন ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে চলেছি। তারপর তানহা ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো স্যার আসে না। রাজ আর মাহফুজ একা বসে আছে। আরে তানহা দেখ, মাহফুজ আর রাজ ক্লাসে একা বসে আছে। ক্লাসে তো কাউকে দেখছে না। বুঝলি রে লিজা, এটাই হলো কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার চরম সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তানহা আর ওর বান্ধবীরা আসে। তখন মাথা নিচু করে রাখলাম। আমি জানি তানহা এসে এখন আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ, তানহা আসে দেখ, ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপ করে থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। তানহা হাসতে হাসতে মাহফুজের কাছে চলে আসে। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, ছ্যাঁকা খেয়ে সেই দুঃখগুলো ওই বন্ধুটার সাথে শেয়ার করছিস না রে। কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এত দিন ধরে তো আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করেছিস। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। নিজের বাবার টাকায় তো আর জীবনে খেতে পারবি না, আমার বাবার টাকায় খেয়ে নিয়েছিস। তা এখন কি রাজের টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাজ রাগের চোটে ওর চোখগুলো লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বললাম। আচ্ছা তানহা, আপনার কি সারাদিনে আর কোনো কাজ নাই, নাকি একটাই কাজ যে আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি যদি মনে করে থাকেন যে আমি আপনার থেকে ধোঁকা খাওয়ার পরে একেবারে এলোমেলো হয়ে গেছি, তাহলে আপনি খুব ভুল ভেবে আছেন। কারণ আমি এখন কোনো প্রকার ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যা ছিল সেগুলো ঘৃণা সাগরে ভাসছে, কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারো ক্ষতি করলে তখন মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর মন ভাঙলে সেটা এত সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন। আমি আপনার কোনো কথা এখন শুনতে চাচ্ছি না। আমার কথাগুলো শেষ হতেই ক্লাসের স্যার চলে আসে। তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে, এখন ক্লাসের স্যার চলে এসেছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম রে ছোট লোক। এই লিজা, চল গিয়ে বসি। মনে মনে হাসলাম, ওরে তানহা, তুমি তো এখন আমাকে চেনোই নাই। যখন তোমার সামনে আর আসবো না, তখন তুমি বুঝবে যে কি হারিয়েছ। এখন এসব বাদ দিই। আমাকে যখন সামনে দেখবে না, তখন আমাকে পাবার জন্য আফসোস করবে। ভালোবাসা নাটক করলেও তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছ, সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসে থেকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে এসে পরীক্ষার তারিখটা বলে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নেবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতেই তোমাদের মধ্যে থেকে সেরা স্টুডেন্টদেরকে বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের তানহার বাবাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসছে। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠানটা সকাল 10টা থেকে শুরু হবে আর রাত 10টায় শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে চলে গেলেন। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখনই তানহা আমাদের সামনে আসলো। কি রে রাজ, তোর না একটা ছোট বোন আছে? তুই এই খ্যাতটার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে, ভালো চয়েস আছে তোর। তানহা, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মুখ সামলে কথা বলো কিন্তু। নালে কি করবি তুই? এবার আর চুপ থাকতে পারলাম না। ওই তানহা, আপনার কি মাথার তার ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসেন? আপনার কি লজ্জা বলতে কিছুই নাই, নাকি সব লজ্জা সরম পানি দিয়ে গুলি খেয়ে ফেলেছেন? আপনি এখান থেকে যান তো। রাজ, তুই চলে আয় তো এখান থেকে, যত পাগলের আড্ডাখানা এখানে। তানহা তখনই একটা কথা বলবে, কিন্তু তানহাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। কি? আমাকে ওই খ্যাতটা পাগল বললো? মাথা তার ছেড়ে বললো? ওরে, তোকে তো আবার উচিত শিক্ষা দেবো আমি। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজের বাসা চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তখনই ফোনটা বেজে উঠল। হ্যাঁ, কি খবর বলো? স্যার, আমাদের টিম সব কিছুর খোঁজ নিয়েছে। ড্রাগ স্মাগলার ড্রাগন ওই কলেজ থেকেই ড্রাগ পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে
আপনি নিশ্চয় জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকেই একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগেই হাত করে রেখেছিল, তাই কলেজ থেকে ড্রাগন সমস্ত ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটা পাল্টে নেবে যাতে ওকে কেউ চিনতে না পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমাদের বিশ্বাস। আর সাথে হাতে নাতে ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময় আমাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিল। ছেলেটার সাথে কথা বলে তো মনটা খুশিতে নেচে উঠল। আরেকটা মিশনও আমার জয়ের কাছাকাছি। আমি হলাম ইউজিসি বা বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড কমান্ডোর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরেই পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সফল হয় নাই। তাই আমাকে দায়িত্বটা দেওয়া হয়। আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার আসল পরিচয় জানবে। আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আবার আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আমি হতে দিব না। কারণ তানহা ভালোবাসার মর্ম বোঝে না। তানহা শুধু বোঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহের কলেজের অনুষ্ঠানটার। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালোই লাগছে, কারণ একজন কমান্ডোর জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় প্রত্যেকবার এসেছে। কিন্তু বিশেষ করে এই মিশনের সফলতা, এসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম। আর তখনই তানহা সামনে চলে আসলো। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নেই। তোকে এত অপমান করি, তারপরেও তুই বিহায়ার মতো কলেজে আসিস। নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তানহা, আপনি কি চান বলুন তো? আপনিও তো আরেকটা বেহা। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরে সেই নির্লজ্জের মতোই বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কী জন্য? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি তো গাইয়া খ্যাত। অবশ্য খ্যাত আমাকে কেউ বলে না, আপনি আমাকে খ্যাত বললেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহে এই কলেজ থেকে চলে যাচ্ছি। এই অনুষ্ঠানটার পরে আর আপনাকে এই খ্যাতের মুখ দেখতে হবে না। আরে, এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজের দরকার নেই। কেন যে তোকে এই কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না। তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়েই ছাড়বি রে। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজটাকে ডুবিয়ে দিচ্ছে। তানহার কথা শুনে মুচকি হাসলাম। মেয়েটা আসলেই পাগল। মেয়েটা অনেক অহংকারী বটে, তবে মনটা অনেক ভালো। কাউকে একবার ভালোবেসে ফেললে সে মানুষটার জন্য সব কিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো। ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? শোন রাজ, আমাকে তো তানহা দেখতে পারে না, আর সামনে আমার পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে তানহা প্রতিদিন আমাকে অপমান করে, তাই আমি আগামী এক সপ্তাহ কলেজে আসবো না। একেবারে অনুষ্ঠানের দিন আসবো, তারপরও মাঝে মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস মাহফুজ, তো সিদ্ধান্ত তোর, এটাতে আমার বলার কিছু নেই। আমি জানি তানহা তোকে অনেক অপমান করে, আমার সামনে তো তোকে অপমান করে, তখন তো মনে হয় তাপ্পর দিয়ে ওর দাঁত সব কটা ফেলে দেই। আর ভাই, টাকা আছে বলে কি এরকম গরম দেখাতে হবে নাকি? আরে বাদ দে তো ওই তানহার কথা। আমারও মাথা খারাপ ছিল, তানহার মায়া জালে ফেঁসে গিয়েছিলাম। আমি তো বুঝতেই পারি নাই যে তানহা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দেব। এখন চল, ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই। তারপর দুজন মিলে ক্যান্টিন থেকে খেয়ে নেয়। মাহফুজ রাজকে বিদায় দিয়ে বাসায় চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করে। একটানা বিকাল পর্যন্ত ব্যায়াম করে। ব্যায়াম করা শেষ হতেই মোবাইলটা বেজে ওঠে। মাহফুজ কল রিসিভ করে। হ্যাঁ আম্মু, কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তুই তো সারাদিন তো বিজি থাকিস, তাই ফোন দেই না। বেশ কয়েকদিন পর আজকে তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। আরে আম্মু, খুব ভালো করেছো ফোন দিয়ে, না হলে আমি তোমাকে ফোন করতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমি
আগামী সপ্তাহে আমি বাসায় চলে আসতে পারবো আমার এই মিশনটা শেষে দিকে। হ্যাঁ, সেটা আমরাও জানি, ওই জন্যই তো তোকে বিরক্ত করি না। তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে, কারণ এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস নাই, তার রেগে বসে আছে। এ রে, পেটিটা সত্যি তাহলে রাগ করে আছে। আম্মু, আমি ওর সাথে কথা বলবো না। তুমি ওকে বলে দিও যে আমি আগামী সপ্তাহে বাসায় চলে যাব। এখন তাহলে রাখি, একেবারে বাসায় গিয়ে কথা বলবো। তারপর ফোনটা রেখে দিলাম। এভাবেই দিনটা ভালো মতো কেটে যায়। পরদিন সকালে কলেজে গিয়ে দেখি মাহফুজ আসেনি। রাজ শুধু একা বসে আছে। কিরে, মাহফুজ তো এত দেরি করে না কলেজে আসতে, তাহলে আজকে ওর হলোটা কি? কিরে রাজ, তোর ছোটবেলার বন্ধুটা আজকে আসেনি? তানহার কথা শুনে সামনের দিকে তাকায়। তানহাকে দেখে অস্বস্তি লাগে, কারণ তানহাকে রাজ দেখতে পারে না। আচ্ছা দানা, তোমার কি আর কোনো কাজ নেই বলো তো? এই শুধু মাহফুজের পেছনে পড়ে আছো কেন? আর তুমি তো ওকে ছোটো লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ করছে কেন? সূর্য আজকে আবার কোন দিকে উঠলো? না, সূর্য তো পূর্ব দিকে উঠেছে, তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি কিন্তু তোর ওইসব আদায়রা প্যাচাল শোনার জন্য আসি নাই। তোর কাছে শুধুমাত্র জানতে চেয়েছি যে মাহফুজ আসে নাই কেন। আরে মাহফুজ আসে নাই কেন সেটা বলতে তো তোমার কাছে আমি বাধ্য নই। যাও গিয়ে ওর কাছে শুনে আসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার উপর কিন্তু আমার সন্দেহ হচ্ছে। তুমি কি আবার মাহফুজকে সত্যি ভালোবাসে ফেলে নাকি? কিন্তু সেটাতে আর লাভ নেই, কারণ মাহফুজ তোমাকে আর গ্রহণ করবে না। এই ছোট লোক, রাখ তোর মাহফুজ। দুই ছোট লোক এক হয়ে আবার ফালতু কথা বলছে। আর ওই খ্যাতটাকে আমি কেন? কোনো মেয়েই ভালোবাসবে না। আসছে আবার ভালোবাসার কাহিনী শোনাতে। আরে ওকে তো প্রত্যেক দিন ধোলাই করি, তো আজকে দেখি নাই তাই জিজ্ঞেস করতে আসলাম। তুই থাক এখানে, ছোট লোক কথা। বলেই তানহা সেখান থেকে চলে গেল। রাজ তানহার কাহিনী দেখে হেসে দিল। আসলে মাথায় তার সব কাটা ছেঁড়া আছে। হ্যাঁ, তুমি মনটা অনেক ভালো, বিপরীত দেমাগটা একটু বেছে। রাজের সাথে কথা বলে মুডটাই খারাপ হয়ে গেল। বলে কিনা আমি ছোট লোকটাকে ভালোবেসে ফেলেছি। আরে ওটাকে কোনো মেয়ে পাত্তাই দিবে না। তারপর ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতে থাকে। এভাবে দিনটা কেটে যায়। পরদিন তানহা কলেজে আসে, বাট আজকেও মাহফুজকে দেখতে পায় না। তানহার মনে তো একটু খারাপ লাগা কাজ করছে। কিরে, খ্যাতটা কোথায় উদ্ধার হয়ে গেল? কোনো সমস্যা হয়নি তো আবার? তোর আমি আবার ওকে নিয়ে ভাবছি কেন? আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ওই ছোট লোকটাকে নিয়ে এত ভাবতেছি কেন আমি? ওকে তো আমি ভালোবাসি না, তবুও কেন বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে। আবার কলেজের চারপাশ একবার চোখ ঘুরিয়ে দেখে নিই। না, কোথাও তো মাহফুজ নাই। তানহা এমনভাবে চারদিকে তাকাচ্ছে, তখনই লিজা এসে হাজির হয়। কিরে তানহা, কাকে এত খুঁজছিস আর এত কি ভাবছিস? কখনো তো তোকে এমন করতে দেখি নাই। কই না তো, আমি কাউকে খুঁজতেছি না। আজ এত কি নিয়ে ভাববো আমি? আমার কি কিছু চিন্তা আছে নাকি যে সেটা নিয়ে ভাববো আমি? কিছু একটা নিয়ে তো ভাবছিস, সেটা আমি শিওর। তবে আমি কিছুটা আভাস পাচ্ছি। এই দুদিনে দেখতেছি যে মাহফুজ কলেজে আসে নাই, আর তুইও এই 2 দিন কি মনে করে যেন চিন্তায় আছিস। শোন তানহা, তুই যতই মাহফুজকে অপমান করিস না কেন, যতই ভালোবাসার নাটক করিস না কেন, বাট ওর সাথে কাটানো একান্ত সময়গুলো তোর এখন মনে পড়ছে। মাহফুজকে এখন তুই অনেক মিস করছিস, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তাই বলি কি, মাহফুজকে আপন করে নে, দেখবি সুখী হবি। এই লিজা, তোর মাথা কি আসলেই খারাপ হয়ে গেছে নাকি? আর লিজা, আমি ওই খ্যাতটাকে কখনোই ভালোবাসিনি, আর বাসবও না। তুই কি মনে করেছিস ওই একান্ত সময়গুলো আমার মনে পড়ছে? আরে কখনোই না। আর আমি ওই ছোট লোকটাকে 2 চোখে দেখতে পারি না। সেটা দেখাই যাবে সময় হলে। আমি শিওর যে তুই একদিন তোর এই ভুলটা বুঝতে পারবি আর মাহফুজকে আপন করতে চাইবি, কিন্তু তখন আর সেটা হবে না। ঠিক আছে, এখন এই বিষয় বাদ দিই, চল ক্লাসে যাই। তারপর দুজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে মাহফুজ সমস্ত রকম প্রিপারেশন নেয় মিশনটার জন্য। এই 2টি দিন বেশ ভালোভাবেই কেটেছে। বাকি দিনগুলো ভালোভাবে কাটতে থাকে। আরও 2টো দিন মাহফুজের কেটে যায়, কিন্তু অপরদিকে তানহার মনে কেমন যেন খারাপ লাগা কাজ করছে। কিছু যেন একটা হারিয়ে ফেলেছে সে। সব সময় কিছু একটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হয়েছে তার। 5 দিন পর মাহফুজ কলেজে যায়। তারপর রাজের সাথে আড্ডা দিতে থাকে। তানহা কলেজে এসেই দেখতে পায় যে মাহফুজ এসেছে। মনের অজান্তেই মুখ দিয়ে আনন্দের হাসি বেরিয়ে যায়। তানহা বুঝতে পারে না যে মাহফুজকে দেখে তার এমন ভালো লাগা কাজ করছে কেন।
তানহা সেখানে বেশি সময় দাঁড়িয়ে না থেকে চলে যায়। মাহফুজ আর রাজ হেসে হেসে গল্প করতে থাকে। জানিস মাহফুজ, তানহা সেদিন তোর কথা জিজ্ঞেস করছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে তোর কথা জিজ্ঞেস করছিল কেন। এ ভাই, এসব বাদ দে তো তুই, এখন আড্ডা দে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে চলে গেলাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনটা চলে আসলো। আমিও পুরো রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি অনেক বড় আয়োজন করছে। কলেজের সামনে একটা মঞ্চ বসানো হয়েছে আর সবার জন্য চেয়ার দেওয়া হয়েছে। আমি রাজকে নিয়ে শেষে চেয়ারে বসে গেলাম। রাজ একটু অবাক হলো, কারণ সবার সামনে বসে চায়, আর আমি ইচ্ছা করেই পেছনে বসলাম। আমি রাজকে ইশারা দিয়ে বললাম যে পরে বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসাবে তানহার বাবা আসলো, সাথে তানহা ওর বাবার সাথে আসলো, কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছি না। নেমো খারামি মনে হয় ড্রাগসের ডিল করতে ব্যস্ত। একটু ওয়েট করো মশাই, আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশে তাকিয়ে দেখি আমার পুরো টিম ছদ্মবেশে এসেছে। আমি তাদের ইশারা দিয়ে অবস্থা জানিয়ে দিলাম। একটু পরেই প্রিন্সিপাল এসে বক্তৃতা দেওয়া শুরু করলো। সব কিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু ঠিক 12টার সময় কলেজে 10টা ট্রাক প্রবেশ করলো। সবগুলোতেই অনুষ্ঠানের খাবার বোঝাই করা। আমার তো তখনই সন্দেহ হলো, খাবার আনতে আবার ট্রাক লাগে নাকি? নিশ্চয়ই এখানে গন্ডগোল আছে। ট্রাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভেতরের দিকে গেল। প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলো। তখনই খটকা লাগলো, কারণ ট্রাকের তো চলে যাওয়ার কথা। ভেতরে গিয়ে এতক্ষণ কি করলো? তখনই দেখি একটা লোক প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে ট্রাকে উঠে গেল। প্রথম দেখাতেই চিনে ফেললাম, আরে এটাই তো ড্রাগন, ছদ্মবেশ নিয়ে আসছে। তখনই চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে কমান্ড দিলাম, ইউজিসি টিম, এখনই আমাদের সময় দেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলারকে ধরার। সো কলেজের চারপাশটা সবাই ঘিরে ফেলো, যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথেই সবাই কমান্ডার পোশাক বের করে ফেললো। আমিও আমার খ্যাতমার্কা পোশাক খুলে ফেললাম। পেছন থেকে একজন এসে আমাকে নীল কালারের কোট পরিয়ে দিল, সাথে সেফটি জ্যাকেট। আমার কমান্ড শুনে তো পুরো কলেজ হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। কেউ কিছুই বুঝতে পারছে না। রাজু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর কমান্ডো টিম পুরো কলেজকে ঘিরে ফেলেছে। আমি মঞ্চে গিয়ে মাউথ হাতে নিলাম। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কলেজে একটা গোপনীয় মিশনে এসেছিলাম। আমার পুরো নাম মাহফুজ মাহমুদ। আমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডোর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের কাছে খবর ছিল যে এখানে এই কলেজ থেকে ড্রাগ পাচার করা হবে। বাংলাদেশের সবথেকে বড় ড্রাগ স্মাগলার হলো ড্রাগন, আর এই কাজটার সাথে যুক্ত আছে এই কলেজেরই প্রিন্সিপাল সাহেব। তিনি ড্রাগ স্মাগলারদের সাথে জড়িত। একজন শিক্ষক হয়ে দেশবিরোধী কাজ করতেছে তিনি, তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর ওই যে ট্রাকের মধ্যে ড্রাগন বসে আছে। সো আমার মিশন আজকে এখানেই কমপ্লিট হলো। এটা আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য যে দেশবিরোধী কোনো শয়তানকে দেখতে পেরেছি। আমার কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। পুরো কলেজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কমান্ডো টিম, অ্যারেস্ট আওয়ার প্রিন্সিপাল। মাহফুজ আড্ডা দেওয়ার সাথে সাথে কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এসব দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাহফুজ দৌড়ে গিয়ে ড্রাগনকে ধরে ফেলে। ড্রাগনকে ধরেই মারতে থাকলাম। কী রে ড্রাগনের বাচ্চা, তুই ড্রাগ পাচার করবি না? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুদের নাগালে চলে যাচ্ছে। তুই তো ড্রাগ নয়, আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছিলি রে। কিন্তু আমাদের মতো দেশপ্রেমিক যারা এখনও বেঁচে আছে, তারা থাকতে তোদের মতো কোলাঙ্গাররা কিছুই করতে পারবে না। তারপর আমার টিমের হাতে ড্রাগনকেও দিয়ে দিলাম। এতক্ষণে মনে পড়লো কলেজের অনুষ্ঠানের কথা। সবাই তো খুব আগ্রহ নিয়ে বসেছিল অনুষ্ঠানটার জন্য। এখন আমাকে সেই আনন্দটা আবার ফিরিয়ে দিয়ে আসতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠে মাউথটা হাতে নিলাম। প্রিয় অতিথিরা, আমি আসলেই দুঃখিত, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আমার জন্য বিগড়ে গেল। কিন্তু কি করব বলুন, দেশের এরকম একটা শত্রুকে তো আর ছেড়ে দিতে পারে না। এটাই আমার দায়িত্ব। কথাটা শেষ করতেই পুরো কলেজ হাতের তালির শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো। সবাই তো খুব খুশি। তানহার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে তানহা তো মাহফুজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই তো মাথাতে ঢুকছে না। মাহফুজকে কেন জানি খুব মিস করে এখন। কয়েকদিন যাবৎ মাহফুজ কলেজে আসছিল না, তাই তো তানহার যেন মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছে।
তানহা মাহফুজকে যতই ঘৃণা করতো না কেন, এই কয়েকদিনে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তানহা ওর বাবার সাথে চলে যায়। অনুষ্ঠান শেষ হলে স্টেজ থেকে নেমে আসলাম। রাজ আমার কাছে দৌড়ে চলে আসলো। স্যার, আপনি এখানে একটা মিশনের জন্য এসেছেন, আর আমি আপনার সাথে কি না এরকম ব্যবহার করেছি? এ রাজ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি যতই কোনো অবিচার হই না কেন, আমাকে তুই করেই বলবি। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না। আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, সো আমার নাম ধরেই রাখবে। ওকে 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 ঠিক আছে বস। তো বস, আপনি সিক্রেট কথাটা আমাকে বলতে পারতেন তো? শুধু শুধু এতদিন ধরে ওয়েট করালে কেন? আমিও তোকে সাহায্য করতে পারতাম। আর সেই প্রথম থেকে নিয়ে পরিচয়টা গোপন করে রেখেছিস। আরে রাজ, এটা আমাদের কমান্ডোদের নিয়ম। আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন করে মিশনে নামতে হয় আমাদের। আর মিশন শেষ না করা পর্যন্ত আড়ালেই থাকি। এখানে এসে তো তুই আমার সাথে প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলি। জানিস, তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কোনো খ্যাত মানুষের কেউ বন্ধু হয় না। আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাব। ততদিন তোর সাথে পুরো এলাকাটা ঘুরে বেড়াবো। আচ্ছা, এখন চল, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তারপর মাহফুজ আর রাজ মিলে বেরিয়ে পড়ে। তানহা নিজের বাবার সাথে বাড়িতে চলে যায়। তারপর রমি গিয়ে বিছানায় বসে পড়ে। কিছুই তো মাথায় ঢুকছে না। মাহফুজকে খ্যাত ছোট লোক বলে কত অপমান করলাম, ওকে কি না কি ভেবেছিলাম, আর কি বের হলো ওর পরিচয়। তানহা কিছুই বুঝতে পারছে না, তাই বাবার কাছে চলে যায়। গিয়ে দেখে বাবা রুমেই বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব? হ্যাঁ মা, কি জানতে চাস বল। বাবা, মাহফুজ তো একটা খ্যাত আর ছোট লোক, ওকে তো আমি পছন্দ করতাম না, সবসময় ওকে অপমান করতাম, কিন্তু আজকে তো কিছুই বুঝতে পারলাম না। আর সেদিন ওই ছোট লোকটার জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত মারলে। এই তানহা, তুই কাকে খ্যাত বলছিস? তুই কি শুনতে পাস নাই যে মাহফুজ কি বলল তখন? আরে মাহফুজ হলো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। এখানে এই মিশনে এসেছিল। আমার কাছে আগেই একটা ফোন এসেছিল যে এখানে মাহফুজ আসবে, ওর সমস্ত দায়িত্ব যেন আমি নেই। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে আমি চিনতাম না। পরে যখন তোর কথা মতো কলেজে ওকে অ্যারেস্ট করতে গেলাম, তখন আমার ফোনে একটা ফোন এসেছিল। আর ফোনের ওপাশে কে ছিল জানিস? আমাদের দেশের প্রধানমন্ত্রীর কমান্ডো প্রধান, যে কিনা এই মিশনটা নিয়ে কাজ করছিল। আমাকে বলল, যদি এমপির দায়িত্বটা হারাতে না চাও তাহলে এই ছেলেটাকে ছেড়ে দাও। আর আমার কাছে মাহফুজের পরিচয় বলে দিল। তখনই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আর তোর ওপর খুব রাগ হয়েছিল, তাই তো চড় মেরেছিলাম। বাবা, তুমি কি বলছো এসব? বাবার কথা শুনে যেন তানহার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কপালে ঘাম জমতে শুরু করে। বাবার একটা কথা শুনে বড় বড় ধাক্কা খেতে থাকে। কিন্তু বাবা, আমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সেদিন তো কলেজে মাহফুজ কোনো দোষই করেছিল না, আমি ওকে বিরক্ত করছিলাম, তারপর তোমাকে মিথ্যে বলে পুলিশ আনি। কিন্তু তুমি যখন ওর জন্য আমাকে চড় মারলে, তখন আমার খুব খারাপ লেগেছিল। আমি অহংকারে ফেটে পড়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম যে ওকে শাস্তি দেব। তাই পরে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি আর ওকে আমার মোহে আবদ্ধ করে ওর জীবন থেকে সরে যাই। আমি অনেকগুলো ভুল করেছি আর অন্যায় করেছি। আগে ওকে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু মাহফুজ কি এখন আমাকে মেনে নেবে? কারণ ওর মনটা তো আমি ভেঙে দিয়েছি। সেটা আমি জানি না রে তানহা, তবে একটা বিষয় জানি, মাহফুজ খুব ভালো ছেলে, সবার সাথে খুব ভালো করে মিশে যেতে পারে, সবাইকে খুব ভালো সম্মান দেয়। এই যুগে এইরকম ছেলে আরেকটা মেলে না সহজে। আর তুই তো ওর মনটাই ভেঙে দিয়েছিস। কারো মন ভাঙলে সহজে সেটা জোড়া লাগে না। হ্যাঁ, যদি পারিস তাহলে পায়ে ধরে ক্ষমা চাইবি। এখানে আমার কিছু বলার নাই। বাবা, আমি জানি যে মাহফুজ আমাকে মেনে নেবে, কারণ এখন মাহফুজও আমাকে অবহেলা করেছে। আমি ওকে ছাড়া এখন বাঁচতে পারবো না। এটা আমি কি করলাম? মাহফুজ এত বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না। ইচ্ছে করলেই তো আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা মাহফুজ করে নাই, বরং মাথা নিচু করে আমার সব রকম অপমান সহ্য করে গেছে। এখন আমি মাহফুজকে ছাড়া তো বাঁচতে পারবো না। মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি, এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করছে। বলে কাঁদতে থাকে। এক সময় ঘুমিয়ে যায়।
এদিকে মাহফুজ বাসায় গিয়ে ল্যাপটপ অন করে, তারপর নেট থেকে ওর আম্মুকে ফোন করে। এ আম্মু, কেমন আছো তোমরা? সত্যি তোমাদের সাথে অনেকদিন পর কথা হচ্ছে। আরে আমরা তো অনেক ভালো আছি। তো তোর মিশনের কি অবস্থা? আম্মু, এটা তো অনেক বড় খুশির একটা ব্যাপার, কারণ আজকে আমার মিশনটা কমপ্লিট হয়েছে। কিন্তু আমি ভাবতে পারছি না যে কলেজের প্রিন্সিপাল এই ড্রাগস স্মাগলিংয়ের মতো জঘন্য অপরাধ করেছে। শিক্ষকরা যদি এগুলো করতে পারে তাহলে দেশের অবকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কি বলিস কি তুই? একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করেছে। ওকে তো ফাঁসির দড়িতে ঝোলানো উচিত। আরে আম্মু, ড্রাগনকে অ্যারেস্ট করে ফেলেছি, যে কিনা সমস্ত নাটের গোড়ো। সমস্ত ড্রাগ তো ওর হাত দিয়েই পাচার হয়। ওটাকে আমি ধরে ফেলেছি। আর হ্যাঁ, বাসায় আগামী সপ্তাহে চলে আসছি। কোনো টেনশন করো না। এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কোনো ক্লাস করার জন্য না, আজকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। কলেজে গিয়ে দেখি রাজ আমার আগে এসে গেছে। ওকে দেখে খুব খুশি হলাম। তারপর ওর পাশে গিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। কলেজের ছেলেমেয়েরা এসে আমার সাথে পরিচিত হয়ে গেল। সবার সাথে হাত মিলালাম। এখন একটা বিষয় মনে হলো, যখন নিজের পরিচয়টা দিয়ে নাই তখন কেউ কথা বলতে আসে নাই, কিন্তু এখন আমার পরিচয় জেনে সবাই কাছে চলে আসলো আর সম্মানও জানাচ্ছে। কি আজব দুনিয়া রে। রাজ আর মাহফুজ বসে গল্প করতে লাগলো আর হাসাহাসি করতে থাকলো। এদিকে তানহা কলেজে এসেই দেখলো যে মাহফুজ বসে আছে। তানহা মুস্কি হেসে দিল। মাহফুজের কাছে এসে বসে পড়ল। কেমন আছো তুমি মাহফুজ? তানহার এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হলো তানহা, তুমি এরকম গায়ের সাথে মিশে বসলে কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসি, তো তুমি এমন করছো কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কই থেকে এসে গায়ের সাথে মিশে বসো, আবার অধিকার খাটাচ্ছ? তোমার জন্য আমার মনে এখন কোনো জায়গা নাই। তুমি আমার আগে থেকেই মন ভেঙে দিয়ে বসে আছো। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে দেখতে পারতাম না। এসব করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারছি না। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়। তোমার ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে আমার। তোমাকে এখন আমার একটুও বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাছের মতো ভেঙে ফেলেছ। এখন আমার থেকে সরে যাও বলেই উঠে দাঁড়ালাম। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। নিজের পাটা ছাড়িয়ে নিয়ে রাজের সাথে চলে আসলাম, কারণ এসব কাহিনী দেখার সময় আমার আর নাই। এসব অনেক দেখেছি। আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগ আর দেবো না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুজন বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষ কি পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না নাকি? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো পাত্তাই দেয় নাই, কত কিছু বলে অপমান করেছে। আর যেই না আমার পরিচয় জেনেছে তখনই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। মাহফুজ, দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই সে ছেড়ে চলে যাবে। তা না হয়তো সেটা ব্যতিক্রম কিছু করে নেই, তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা এখন চল বাসায় চলে যাই। তারপর দুজন মিলে বাসায় চলে গেলাম। এইভাবে কয়েকটা দিন চলে গেল। তা না আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আমি ওকে পাতা দিই নাই। তারপর পরীক্ষার দিন চলে আসলো। কলেজে চলে গেলাম, কিন্তু তানহাকে কোথাও দেখতে পেলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তানহা তো কখনো দেরি করে কলেজে আসে না, কিন্তু একটু পরেই কলেজে একটা কালো কালারের গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতেই পারলাম না, তবে একটু পরেই তো চোখ চড়ক গাছ। আরে এটা তো তানহা। নিজের শরীরের কি অবস্থা করেছে! চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকনো কাঠ হয়ে গেছে। তানহা আমার দিকে একবার তাকালো, চোখে চাহিনিতে অসহায়ের ছাপ, কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না। মাথাটা নিচু করে ফেললাম। তারপর তানহা পরীক্ষা হলে প্রবেশ করলো। তারপর আজকে পরীক্ষা হলে চলে যেতে বললাম। পরীক্ষা হয়ে গেলে রেজাল্টের পর চলে যাব বাড়িতে। সে কয়দিন এখানেই রাজের সাথে থাকবো। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুমে বসালেন। তারপর সমস্ত খাবারের আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও ক্ষুধা নাই। এসব কি এখন আমি খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলো? আমি তো এসব কিছুই খেতে পারবো না। পেট একদম ভর্তি হয়ে আছে। আরে আপনি এগুলো কি বলছেন?
আমরা তো সামান্য কিছুর আয়োজন করেছি, বেশি কিছু করতে পারি নাই। প্লিজ আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন। আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আমি অফিসার হতে পারি, কিন্তু আপনাদের থেকে সম্মানিত না। আমি এখন এতগুলো খাবার কেমন করে খাবো তাই বলেন? কিন্তু কোনো কিছু বলে শিক্ষকদের থামানো গেল না। জোর করে আমাকে খাইয়ে দিল, তারপর আমার সাথে বসে গল্প করতে থাকলো। পরীক্ষা শেষ হয়ে গেলে রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখনই তানহা পরীক্ষা শেষ করে বাইর হয়ে আসলো। চেহারা অনেক খারাপ হয়ে গেছে, নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। হঠাৎ দেখি আমার দিকে আসে, আমার সামনে এসে দাঁড়ালো। মাহফুজ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, ওই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগে আপনার মিথ্যা প্রেমের মোহনাতে ভেসে গিয়েছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজে থেকেই ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতাম না। তবে কেন আমার এই সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারার এইটা কী হাল করেছেন? যত্ন নেওয়া কি একদম ভুলে গেছেন নাকি? আপনি তো এই কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ করে আপনার হলোটা কি? তানহা মাহফুজের কথাটা শুনে শুকনো মুখে একটা ম্লান হাসি দেয়, যেখানে কষ্টের ছাপ রয়েছে। আচ্ছা মাহফুজ, তুমি বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য নিজের শরীরের যত্ন নিব, সেই যদি আমার কাছে না থাকে, তাহলে কার জন্য এসব করব? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্যই ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরের যত্ন নেওয়া হয়ে ওঠে না। কিন্তু আমার ভালোবাসার মানুষটা সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। লিজানা ঠিকই বলেছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো সেই দিন। তখন যে হারিয়ে গেলে আর ধরতে পারবো না। আর এখন তোমার সাথে ঠিক এটাই হয়েছে। আমি তো এখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথাই বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি, তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব, সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে। এটাই আমার শেষ কথা। আশা করি তোমাকে আর ডিস্টার্ব করব না। ভালো থেকো। বলে একটা ম্লান হাসি দিয়ে চলে গেল। তানহার কথা শুনে এক পা নড়তে পারলাম না, কারণ ওর শেষের কয়েকটা কথা কানের মধ্যে বাজতে লাগলো। সত্যি তো, আমি তানহাকে এখনও অনেক ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে রেখে দিয়েছে। মনে হয় আমার মনটা এখনও ওর উপর রাগ করে আছে। তবে সত্যি বলতে তানহা অনেক চেঞ্জ হয়ে গেছে। যাক, সেটা পরে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বিশ্রাম করা যাক। রাজকে বাসা পাঠিয়ে দিয়ে নিজের বাসায় চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন চলে গেল। পরীক্ষা শেষ হয়ে গেছে, এর মধ্যেই কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, আর অল্প কয়েকদিনে রেজাল্ট বের হবে। আমাকে বিশেষ অতিথি হিসাবে ইনভাইট করা হয়েছে। পরিবারের সাথেও অনেকদিন হলো দেখা হয় না, তাই ওদেরকেও বলেছি এখানে চলে আসতে। সব মিলে অনেক খুশি লাগছে। বিকেলবেলায় রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম, তারপর নিজে তৈরি হয়ে চলে গেলাম। পার্কে গিয়ে দেখি রাজু আসছে। আজকে দেখে তো নিজে ফিদা হয়ে গেলাম। আজকে ওকে খুব সুন্দর লাগছে। কিরে রাজ, আজকে তো তোকে হিরো লাগছে রে। এই হয়েছে, আর প্রাণ দিতে হবে না। তুই কি কম সুন্দর নাকি? চল এখন কি এক জায়গায় বসি। আচ্ছা মাহফুজ, আমার কিন্তু তানাকে দেখে অনেক খারাপ লাগছে। টানা কিন্তু সত্যিই অনেক পরিবর্তন হয়ে গেছে, সত্যি তোকে ভালোবেসে ফেলেছে। আর ওর শরীরের অবস্থা দেখছিস? হ্যাঁ, তানহাকে এখনও আমি অনেক ভালোবাসি, তবে কী জন্য যেন ওকে আপন করে নিতে পারছি না আমি। ওকে দেখে তো আমার অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নেব। তো যে ওকে আপন করে নিবি, তবে দেখিস যেন দেরি না হয়ে যায়। ওর যা অবস্থা দেখলাম সেটাতে দুনিয়া থেকে মনে হচ্ছে হারিয়ে যাবে। তুই ওকে খুব তাড়াতাড়ি আপন করে নে। হ্যাঁ, সেটা দেখব। জানিস, আমার পরিবারকে এখানে নিয়ে আসেছি। তোদের রেজাল্টের দিন তো পুরো পরিবার সহ আমি উপস্থিত থাকব। খুব মজা করব দুজন মিলে। আর তানহার বাবাকেও তো ইনভাইট করা হয়েছে। রাজের সাথে আরও অনেক সময় গল্প করলাম। খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল আরও 2 দিন। কালকে কলেজের রেজাল্ট দেবে। নতুন একটা হোটেলে উঠেছি আজকে রাতের জন্য। রাতে বিছানায় বসে ফেসবুকিং করতেছিলাম, হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি আব্বু আম্মু আর আমার বোন যারা চলে এসেছে। আমাকে দেখেই তো পাগড়িটা জড়িয়ে ধরলো। কেমন আছিস তুই ভাইয়া? হ্যাঁ রে কিউটি,
আমি খুব ভালো আছি। তো তুই কেমন আছিস? ভাইয়া রে, এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করে জ্বালাবো। আর একবার শুধু বাসায় যা, তোরে বিয়ে কেমন করে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। আচ্ছা, যা ইচ্ছা হয় করবি। দেখ তো, বাবা মাকে বাইরে দাঁড় করে দিয়ে রেখেছি আমরা। বাবা মা, তোমরা ভেতরে আসো। আমার বোনটাকে পেয়ে তোমাদের কথা তো একদম ভুলে গিয়েছিলাম। তারপর সবাই ভেতরে নিয়ে আসলাম। আরে ভাইয়া, হোটেলটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা কিনে ফেল, তাহলে আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি, আমাদের বাড়িটা তো খুব সুন্দর করে করেছি। তাছাড়া প্রত্যেকটা রুম তোর মন মতো সাজিয়েছি। তারপর যদি বলিস তাহলে আরও ভালো করে সাজিয়ে দেব। না রে ভাইয়া, আমার এত কিছু লাগবে না। যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। এখন চল তো সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেকদিন পর কাছে পেয়ে গল্প যেন থামতেই চাইছে না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলায় সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে ফোন করে দিলাম যেন তাড়াতাড়ি আসে। তারপর কলেজে পৌঁছে দেখি অনেক বড় আয়োজন করেছে। দুটা চেয়ার দেখলাম, বিশেষ করে সাজিয়ে রেখেছে। নিশ্চয়ই আমার আর তানহার বাবার জন্য। কলেজে এতক্ষণে প্রায় সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেলেন আর আমার পরিবারকে সামনের চেয়ারে বসানো হলো। একটু পরেই কলেজ গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে তানহার বাবা বেরিয়ে আসলো, সাথে তানহাও আছে। শিক্ষকরা গিয়ে তানহার বাবাকে স্টেজে নিয়ে আসলেন। তানহা গিয়ে স্টুডেন্টদের চেয়ারে বসলো। তারপর প্রিন্সিপাল মাউথ হাতে নিলেন। আজ আমাদের কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত স্টুডেন্টদের মেধা যাচাই করা হবে। ইতিমধ্যে আমাদের কলেজে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমরা সব শিক্ষকগণ লজ্জিত। আমার আগের প্রিন্সিপাল সাহেব ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত ছিলেন, যেটা কেউ কোনো শিক্ষকের কাছ থেকে আশা করে না। তবে আজকে এখানে দুজন সম্মানিত ব্যক্তি বসে আছেন। একজন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার সাহেব, আর অপরজন হলেন আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাহফুজ মাহমুদ। মাহফুজ তো একজন দেশের সেবক। আমরা তাকে অন্তর দিয়ে সম্মান করি, কারণ সে একজন বড় অপরাধী ড্রাগনকেও অ্যারেস্ট করেছে। আমি আর কথা পাঠাবো না, আমি ছাড়াও অনেকে কথা বলবে, এ বলে মাউথটা রেখে দেই। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। তারপর কিছু কথা বললাম সবাইকে উদ্দেশ্য করে। কথা বলা শেষ করে বসলাম। তখন আনোয়ার সাহেব নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। হ্যান্ডশেক করে নিলাম। আনোয়ার সাহেব সব কিছুতেই আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমার সাহায্য নেওয়ার প্রয়োজন না হয় নাই। তারপর আনোয়ার সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম। কয়েকজন মিলে বক্তব্য দিলেন। সবশেষে তানহার বাবা বক্তব্য দিলেন, কারণ তিনি প্রধান অতিথি। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। তারপর আবার প্রিন্সিপাল সাহেব মাউথটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই মনকে প্রস্তুত করো, কারণ এখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কার দেওয়া হবে। তারপর প্রিন্সিপাল নাম ঘোষণা করতে লাগলেন। প্রথম হয়েছে আমার বন্ধু রাজ। আমি তো অনেক খুশি হলাম, আর এই পুরস্কারটা আমার হাত থেকে নিল রাজ। রাজ তো অনেক খুশি। এভাবে সবার নাম ঘোষণা করা হলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন তানহার নাম সবার শেষে পাওয়া গেল, যেখানে তানহা সবসময় প্রথমত, আর সে এখন সবার পেছনে। ইতিমধ্যে সবার মাঝে কানাঘোষা শুরু হয়ে গেছে। আমি মাউথওয়াশ নিয়ে সবাইকে শান্ত করলাম। অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল। আমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাওয়ার সময় তানহা আমার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু ওর চোখে চোখ রাখতে আমি পারছিলাম না। এই বিষয়টা আমার বোন যারা চোখ এড়াতে পারে না। কিরে ভাইয়া, মেয়েটা তোর দিকে এইভাবে দেখাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। তোর সাথে কি কিছু হয়েছে নাকি? যারার কাছে কিছুই বলতে চাইছিলাম না, কিন্তু জোর করে সব কিছু শুনে নিল। আমার ভাবিটা তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতে পারছি না। আরে, আমার চেহারা তো অনেক ভালো, তাই বলে কারো মন নিয়ে খেলতে হবে নাকি? যাই হোক, যারাকে শান্ত করলাম। কাজ শেষে বাইরে বের হয়ে আসলাম। তানা হঠাৎ করে এসে আমার পায়ে পড়ে গেল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মারা যাব। কিন্তু আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। বুকের ভিতরটা শূন্য হয়ে গেছে। তোমাকে নিয়ে সবসময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এ তানহা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আর পা ছাড়া বলছি,
এটা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না। তুমি ভালোবাসি না বললে আমি ছাড়বো না। থুর, আমার অনেক রাগ হয়ে গেল। অন্তত পাটা তো ছাড়বে। পা এক ঝটকা মেরে ছাড়ে নিলাম। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, এখান থেকে যেতে পারো। তানহা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও রাজের সাথে দেখা করে আমার পরিবারকে নিয়ে বাসা চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসার খবর পেয়ে বাড়িতে জড়ো হয়ে গেল। সারাদিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটলো। ক্লান্ত হয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। রাজ ফোন করেছে। হ্যাঁ রাজ, বল কি হয়েছে? দোষ, তানহা সুইসাইড করার চেষ্টা করেছিল। তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আয়। তানহার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানহা, তুমি এরকম কি জন্য করলে? আমি যে তোমাকে প্রচণ্ড পরিবারে ভালোবাসি। তোমার ওপর তো শুধু আমার অভিমান ছিল, আবার অভিমানটাও ভাগাতে পারলে না। তুমি এরকম কেন করলে? চোখের পানি মুছে শার্টটা গায়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। গাড়িটা ঝড়ের গতিতে চালাতে লাগলাম। একটু পরে হসপিটালে পৌঁছে গেলাম। দেখি তানহার বাবা মা কেবিনের বাইরে বসে আছে। রাজ আর লিজা একপাশে দাঁড়িয়ে আছে। তানহার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো। মাহফুজ বাবা, তানহা আমাকে তোমাদের ব্যাপারে সব কিছুই বলেছে। দেখো না, আমার পাগলিটা তোমাকে পাবে না বলে কি পাগলামো করেছে। আমি জানি যে তোমাকে তানহা অত্যাচার করেছে, কিন্তু এটাও সত্য যে তানহা তোমাকে খুব ভালোবাসে। সেটার প্রমাণ আমরা নিজেরা। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেখতেছি। একটু পর অপারেশন রুম থেকে ডাক্তার বের হলো। দৌড়ে গেলাম। ডক্টর, রোগীর কি অবস্থা? আপনাদের চিন্তার কোনো কারণ নেই, রোগীর বিপদ সীমার বাইরে আছে। যদি সময় মতো না নিয়ে আসতো তাহলে কিছু একটা হয়ে যেত। যাই হোক, এখন আপনারা দেখা করতে পারেন রোগীর সাথে। আমি বাদে সবাই কেবিনে চলে গেল। একটু পরে আঙ্কেলটা বেরিয়ে আসলেন। মাহফুজ বাবা, তানহা তোমাকে ভিতরে ডাকছে। ভেতরে চলে গেলাম। তানহা বেডে শুয়ে আছে। আমাকে দেখে মুখটা ঘুরে নিল। আমি কি ওর পাশে বসলাম। তানহা, আমি সরি, আর কখনো এমন হবে না। তানহা একদম চুপচাপ, কোনো উত্তর নাই। তানহা, আই এম সরি, আমাকে মাফ করে দাও। বাসা থেকে একটা সিরিঞ্জ নিয়ে হাতে ধরলাম। তানহা, তুমি যদি এখন কথা না বলো তাহলে এটা আমার হাতে ঢুকিয়ে দেব। ওটা হাত থেকে ফেলে দাও বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাত থেকে সিরিঞ্জটা ফেলে দিলাম। তানহা, আমাকে মাফ করে দাও, আমি সত্যি তোমাকে ভালোবাসি। একবার তো আমার অভিমানটা ভাঙাতে পারতে নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কীভাবে ক্ষমা করতে হবে আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছো। মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত, আমাকে বিয়ে করতে হবে, আর এখন কিস করতে হবে। ওই প্রথম শর্তটা মানতে পারবো, কিন্তু দ্বিতীয়টা এখন না, সেটা বিয়ের পর। তোমাকে এখন কিস করতেই হবে, নাহলে এমন অবস্থা করবো যা ভাবতে পারবে না। বলেই আমার মাথাটা টান দিয়ে ঠোঁট ছোড়া নিজের দখলে করে নিল। এই পাঠকেরা এখনো এখানে কি করছেন? যেন ভাগেন এখান থেকে। আমার বুঝি লজ্জা করে না? যান, বিয়েতে আসবেন সবাই, আর নিজেরা বিয়ে করে মজা নেবেন। বাকিটা ইতিহাস হয়ে থাকবে, সবাই ইতিহাস থেকে পড়ে নেবেন।